সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে রেওয়ামিল। আজকে আমি আপনাদের সামনে রেওয়ামিল থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি এসেছিল আমাদের সিলেট বোর্ড 2024 সালে। সিলেট বোর্ড 2024-এ আমাদের রেওয়ামিল থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসে। সে সৃজনশীল প্রশ্নটি এখন আমি পুরো সৃজনশীল প্রশ্নটি আপনাদের জন্য এখানে তুলে রাখছি। আমরা বোর্ড থেকেই সাধারণত আপনাদেরকে রেওয়ামিলের ডেবিট ক্রেডিট নির্ণয় করে দিব, এবং আমাদের এখানে যে খ নাম্বার বলছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করা হয়, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা খুব সহজে রেওয়ামিলের ডেবিট ক্রেডিটগুলো কি করতে পারবেন, চিনতে পারবেন, এবং অন্যান্য প্রশ্নগুলো সমাধান করতে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। দেখেন, আমাদের সিলেট বোর্ড 2024 সালে যে রেওয়ামিলটি এসেছিল সেখানে বলছে জোহা ট্রেডার্সের 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে নিম্নলিখিত রেওয়ামিলটি তারা এখানে দিয়ে দিছে। আমি এখানে তুলে রাখছি আপনাদের জন্য। আমাদেরকে ক নাম্বারে এখানে কি বলছে দেখেন, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলো চিহ্নিত করো। দেখেন, প্রায় প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নে যখনই রেওয়ামিল আসে তখন ক নাম্বার আপনাদেরকে বলবে যে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলো চিহ্নিত করো। এই প্রশ্নটি সাধারণত কমন থাকে। খ নম্বর বলে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। এরপরে গ নম্বর বলছে জোহা ট্রেডার্স এর হিসাবের বইয়ে 31শে ডিসেম্বর তারিখে 2023 তারিখে রেওয়ামিল প্রস্তুত করো। অর্থাৎ আপনাদেরকে রেওয়ামিলটি প্রস্তুত করতে বলছে। আপনারা যখনই রেওয়ামিল প্রস্তুত করতে যাবেন অবশ্যই রেওয়ামিলের ঘরটি করে নেবেন। সেটা হচ্ছে ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এভাবে ঘরটি করে নেবেন। তো দেখেন, এই রেওয়ামিলটির হিসাবগুলো আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে আগে একটি বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানে, অর্থাৎ আমরা যে হিসাব বিজ্ঞান করি সেখানে আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব কত প্রকার। দেখেন, আমি আপনাদের জন্য এখানে একটি বিষয় লিখে রাখছি। সেই বিষয়টি হচ্ছে হিসাব হচ্ছে সাধারণত 5 প্রকার। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে সম্পদ, দায়, মালিকানা শর্ত, আয়, ব্যয়। এই 5 প্রকার হিসাব আমরা সকলেই সাধারণত জানি। মনে রাখেন, এই 5 প্রকার হিসাবের ভিতরে দুইটি জিনিস সবসময় মিলে ডেবিট দিকে যাবে। সেটি হচ্ছে আমরা একসাথে বলতে পারি সব, অর্থাৎ সতে সম্পদ, বতে ব্যয়। এই সম্পদ আর ব্যয় সবসময় মিলে ডেবিট দিকে চলে যাবে। এরপরে ক্রেডিট দিকে আমাদের যাবে দায়, মালিকানা শর্ত, আয়। সেজন্য একসাথে বলতে পারি আদম। আদম সবসময় আমাদের মিলে ক্রেডিট দিকে চলে যাবে। এই বিষয়গুলো আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। তো দেখেন, এখন আমরা প্রথমত রেওয়ামিলটি কি করব, সমাধান করব। রেওয়ামিলটি আমরা যদি প্রস্তুত করতে পারি তাহলে আমরা খুব সহজেই প্রশ্ন থেকে কোনটি চলতি সম্পদ এবং কোনটি চলতি দায় তাও বের করতে পারবো, এবং কোনগুলো রেওয়ামিলের ভিতরে অন্তর্ভুক্ত হবে না সেই বিষয়টিও বুঝতে পারবো। দেখেন, এখানে বলছে আমাদেরকে হিসাবের নাম টাকা, হিসাবের নাম টাকা, অর্থাৎ হিসাবগুলো দিয়ে দিছে। প্রথমে আমাদেরকে এখানে যে হিসাব দিছে সেটা হচ্ছে সুনাম। সুনাম আমার জন্য একটি অস্পর্শনীয় সম্পদ বা অদৃশ্যমান সম্পদ, যেটি আমাদের সবসময় মিলে ডেবিট দিকে চলে যাবে। কোনটি কোন ধরনের হিসাব আমি আপনাদেরকে সবগুলো বলে দিব। এরপরে বলছে সোহানকে প্রদত্ত ঋণ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সোহানকে প্রদত্ত ঋণ বলতে বোঝানো হচ্ছে জোহা ট্রেডার্স সোহানকে প্রদত্ত ঋণ মানে ঋণ দিয়েছে। তার মানে আমরা এখন কার হিসাব করি, আমরা এখন হিসাব রাখি জোহা ট্রেডার্সের। জোহা ট্রেডার্স যেহেতু এখানে প্রদত্ত ঋণ দিয়েছে, তার মানে জোহা ট্রেডার্স এখানে বিনিয়োগ করছে। সেজন্য এখানে মনে রাখেন, প্রদত্ত শব্দ যদি কখনো ঋণের আগে প্রদত্ত শব্দটি দেখেন তাহলে মনে রাখেন এটি একটি বিনিয়োগ। সেজন্য আমরা এখানে লিখতে পারি এটাই বিনিয়োগ। এটি আমাদের জন্য কি বিনিয়োগের আরেকটি নাম। তার মানে এটি আমাদের সম্পদ, এটিও চলে যাবে আমাদের ডেবিট দিকে, কারণ আমরা জানি বিনিয়োগ আমাদের জন্য একটি দীর্ঘমেয়াদী সম্পদ। এরপরে বলছে নগদ তহবিল 31/12/2023। মনে রাখেন, হিসাব বিজ্ঞানে যত প্রকার তহবিল আছে সকল প্রকার তহবিল রেওয়ামিলের ক্রেডিট দিকে যাবে, শুধুমাত্র নগদ তহবিল ব্যতীত। তার মানে নগদ তহবিল আমাদের সবসময় কোন দিকে যাবে, এটা আমাদের সবসময় ডেবিট দিকে চলে যাবে। এখানে আমাদের রেওয়ামিলটি যেহেতু নগদ তহবিল বলছে 31/12/2023, এটা হচ্ছে সমাপনী নগদ তহবিল। আর সমাপনী নগদ তহবিল অবশ্যই রেওয়ামিলের ডেবিট দিকে চলে যাবে, কারণ এটা আপনার জন্য একটি চলতি সম্পদ। এরপরে বলছে মজুদ পণ্য 31/12/2023, সমাপনী মজুদ পণ্য। মনে রাখেন, প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়, কিন্তু সমাপনী মজুদ পণ্য কখনোই রেওয়ামিলের ভিতরে অন্তর্ভুক্ত হবে না। তার মানে আমাদের এখানে মজুদ পণ্য 31/12/2023 এটি রেওয়ামিলের ভিতরে আসবে না।
এরপরে বলছে বিক্রয় পরিবহন, এটি আপনার জন্য একটি ব্যয়, এটি চলে যাবে ডেবিট দিকে। বিক্রয় পরিবহন এটি পরিচালন ব্যয়। এরপরে বলছে ক্রয় ফেরত। দেখেন আমরা সকলে জানি ক্রয় কোন দিকে যায়, ক্রয় আমাদের সবসময় ডেবিট দিকে যায়, কারণ এটি আমার জন্য একটি ব্যয়। আর ক্রয়কৃত পণ্যটি যদি আপনি কোনো কারণে ফেরত দেন তাহলে অবশ্যই ফেরতটা চলে যাবে আপনাদের ক্রেডিট পাশে, কারণ তখন এটা ব্যয়ের পরিমাণকে হ্রাস করে ফেলবে, অর্থাৎ ক্রয়ের পরিমাণ হ্রাস করবে। ক্রয় যেহেতু ডেবিট দিকে যায়, ক্রয় ফেরত ক্রেডিট দিকে চলে যাবে। প্রাপ্য হিসাব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রাপ্য হিসাব এটা আপনার জন্য একটি চলতি সম্পদ, এটা আপনার জন্য একটি কি চলতি সম্পদ। দেখেন প্রাপ্য শব্দটার মানে কি, এই প্রাপ্য শব্দটার মানে হচ্ছে পাবো। প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে কি পাবো। এটির আরেকটা সমার্থক শব্দ হচ্ছে দেনাদার। প্রাপ্য হিসাব যে কথা, দেনাদার এক কথা। মনে রাখেন হিসাব বিজ্ঞানে কখনোই আপনারা যদি কোনো এন্ট্রির আগে প্রাপ্য শব্দটা দেখেন নিঃসন্দেহে ধরে নেবেন এটি আপনার জন্য একটি চলতি সম্পদ। এটিকে আপনি অবশ্যই রেয়ামিলের ডেবিট দিকে নিয়ে যাবেন, কারণ এটির মানে হচ্ছে আপনি পাবেন, এখনো পান নাই, যতদিন না পাবেন ততদিন এটি আপনার জন্য সম্পদ হয়ে থাকবে। এরপরে বলছে মূলধন। আমরা সকলে জানি মূলধন সবসময় ক্রেডিট দিকে যায়। ক্রয় করলে ব্যয় হয়, ক্রয় করলে কি হয় ব্যয় হয়। মজুত পণ্য, মজুত পণ্য 1/1/2023। দেখেন এখানে বলছে মজুত পণ্য 31/12/2023, আর এখানে বলা হচ্ছে মজুত পণ্য 1/1/2023। এটি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য আর এটি হচ্ছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য রেয়ামিলের ভিতরে আসবে না, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য অবশ্যই রেয়ামিলের ভিতরে ডেবিট দিকে চলে যাবে, কারণ এটি বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণকে কি করে বৃদ্ধি করে। এরপরে দেখেন অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়ের যে কথা, অগ্রিম আয় এক কথা। অনুপার্জিত আয় যে কথা, অগ্রিম আয় কি এক কথা। দেখেন অগ্রিম আয়, অগ্রিম আয় যে কথা, অনুপার্জিত আয়ও আপনার জন্য একই কথা। এটি আপনার জন্য একটি দায়, এটি চলে যাবে অবশ্যই রেয়ামিলের ক্রেডিট দিকে, এটি চলতি দায়। অনুপার্জিত আয় বলতে বোঝানো হচ্ছে একজন মানুষকে আমি সেবা না দিয়ে তার নিকট থেকে টাকাটা অগ্রিম নিয়ে নিছি, তার মানে ওই ব্যক্তির কাছে এখন আমি দায়বদ্ধ, সেজন্য এটি আমার জন্য একটি চলতি দায় হয়ে যাবে। অগ্রিম আয় যে কথা, অনুপার্জিত আয় একই কথা। মনিহারি মজুদ। দেখেন এখানে বলা হচ্ছে প্রারম্ভিক মনিহারি, কিভাবে 1/1/2023। যদি মনিহারির সাথে কখনোই যদি এখানে প্রারম্ভিক মনিহারি বলে তাহলে মনে রাখেন এটি অবশ্যই রেয়ামিলের ডেবিট দিকে চলে যাবে। কোন দিকে চলে যাবে, রেয়ামিলের ডেবিট দিকে চলে যাবে, কারণ এটিও আপনার মনিহারির পরিমাণকে বৃদ্ধি করে। বিক্রয় করলে কি হবে, বিক্রয় করলে আপনার আয় হবে, এটি রেয়ামিলের ক্রেডিট দিকে যাবে। বকেয়া বেতন। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে যদি কখনো কোনো ব্যয় বকেয়া থাকে, দেখেন ব্যয় যদি কখনো বকেয়া থাকে তাহলে এটা আপনার জন্য হয়ে যাবে একটি দায়। কি দায়, এটা আপনার জন্য চলতি দায়। ভালো করে মনে রাখেন ব্যয় যদি কখনো বকেয়া থাকে তাহলে এটা আপনার জন্য কি হয়ে যাবে, চলতি দায় হয়ে যাবে। অথবা মনে রাখেন ব্যয়ের প্রথম অক্ষর ব, বকেয়ার প্রথম অক্ষর ব, শব্দের প্রথম অক্ষর যদি কখনো মিলে যায় তাহলে এটা আপনার জন্য চলতি দায়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন আমাদের এখানে বলছে বেতন, বেতন আপনার জন্য একটি ব্যয়, তাহলে বেতনের প্রথম অক্ষর ভ আর বেতনটা যেহেতু এখানে বকে আছে তার মানে ভ ব মিলে গেলে এটা আপনার জন্য হয়ে যাবে চলতি দায়, এটি সবসময় রেয়ামিলের ক্রেডিট পাশে চলে যাবে। এরপরে বলছে মনিহারি মজুদ 31/12/2023। এই যে আমাদের এখানে মনিহারি মজুদ বলছে এটি হচ্ছে সমাপনী মনিহারি। ভালো করে মনে রাখেন তারিখ যদি শেষ তারিখ দেওয়া থাকে তাহলে এটি ধরে নেবেন সমাপনী। প্রারম্ভিক মজুদ মনিহারি কিন্তু রেয়ামিলের ভিতরে আসবে, সমাপনী মনিহারি কখনোই রেয়ামিলের ভিতরে আসবে না। ঠিক এটি মজুদ পণ্যের মতোই সেম কাজ। এরপর দেখেন উত্তোলন সবসময় ডেবিট দিকে যায়। কিভাবে, মূলধন সবসময় ক্রেডিট, উত্তোলন সবসময় ডেবিট। শিক্ষানবিশ ভাতা, ভাতা দেখছেন এই ভাতা শব্দটার মানে হচ্ছে ব্যয়। ভালো করে মনে রাখেন শিক্ষানবিশ ভাতাটা আপনার জন্য চলে যাবে রেয়ামিলের ডেবিট পাশে, কিন্তু শিক্ষানবিশ স্যালামিটা আপনার জন্য আয় হয় আর ভাতাটা আপনার জন্য ব্যয় হয়। আসবাবপত্র এটা আপনার জন্য একটি স্থায়ী সম্পদ, এটি চলে যাবে রেয়ামিলের ডেবিট পাশে। সম্ভাব্য দায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্ভাব্য শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ, মানে ভবিষ্যতে আপনার যে দায় হবে এখনো কিন্তু হয় নাই, সেজন্য এটি আপনার জন্য একটি কি হয়ে যাবে, রেয়ামিলের ভিতরে এটি কখনোই আসবে না। ভালো করে মনে রাখেন হিসাব বিজ্ঞানে কোনো এন্ট্রির আগে সম্ভাব্য শব্দটা বললে এটি কখনোই রেয়ামিলের ভিতরে অন্তর্ভুক্ত হয় না, বা হিসাব বিজ্ঞানের ভিতরে এটি কি হয় না, বিবেচনা করা হয় না। কলকবজা, কলকবজা এটি আপনার জন্য একটি স্থায়ী সম্পদ, এটি রেয়ামিলে সবসময় ডেবিট দিকে চলে যাবে। নগদ তহবিল,
দেখেন একটু আগে আমি আপনাদেরকে বলছি হিসাব বিজ্ঞানে যত প্রকার তহবিল থাকবে সকল প্রকার তহবিল ক্রেডিট পাশে যাবে, শুধুমাত্র নগদ তহবিল ব্যতীত। আমরা এখানে বলছি নগদ তহবিল 31/12/2023 এটি হচ্ছে সমাপনী নগদ তহবিল, এটি রেয়ামিলের ভিতরে যাবে। কিন্তু নগদ তহবিল যদি কখনোই প্রারম্ভিক বলে দেয় তাহলে আপনারা কখনোই এই নগদ তহবিলকে রেয়ামিলের ভিতরে আনবেন না। অর্থাৎ প্রারম্ভিক কোনো চলতি সম্পদ কখনোই রেয়ামিলের ভিতরে আসবে না। নগদ তহবিল এটি আমার জন্য একটি চলতি সম্পদ। এই চলতি সম্পদ যদি কখনো প্রারম্ভিক থাকে তাহলে এটি কখনো রেয়ামিলের ভিতরে আসবে না। তো দেখেন আমাদের এই ছিল রেয়ামিলের ডেবিট ক্রেডিট কিভাবে মিলাতে হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে আপনাদের অনিশ্চিত হিসাব আসবে। কি আসবে? অনিশ্চিত হিসাব আসবে। অনিশ্চিত হিসাব দেখেন, অনিশ্চিত হিসাব যেটি আছে সেটি আপনাদের রেয়ামিলের ক্রেডিট পাশে 5,000 টাকা হবে। রেয়ামিলের ক্রেডিট পাশে 5,000 টাকা হবে, তাহলে আপনাদের রেয়ামিলটি এখানে সঠিক হবে। এখন আসেন ক নম্বর আমাদেরকে বলছে রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফা কোনটা কোনটা সেটা আমরা এখানে পেয়ে গিয়েছি। দেখেন আমাদের প্রথমত যেটি হবে না সেটা হচ্ছে মজুদ পণ্য 31/12/2023। এরপর আমাদের যেটি হবে না সেটা হচ্ছে আমাদের মনিহারি মজুদ 31/12/2023, এটি আমাদের এমএল এর ভিতরে অন্তর্ভুক্ত হবে না। এরপর আমাদের বলছে সম্ভাব্য দায়, এটি আমাদের এমএল এর ভিতরে অন্তর্ভুক্ত হবে না। নগদ তহবিল 1/1/2023, এটিও এমএল এর ভিতরে অন্তর্ভুক্ত হবে না। তাহলে দেখেন এখানে 1, 2, 3, 4 এই 4টি বিষয় আমাদের কখনো কি হবে না, এমএল এর ভিতরে অন্তর্ভুক্ত হবে না। আশা করি আপনারা ক নম্বরটি বুঝতে পারছেন। এরপর আমাদেরকে বলছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। আমি একটু আগে বলছি চলতি সম্পদ কি কি। দেখেন আপনার জন্য নগদ তহবিল 31/12/2023 সমাপনী নগদ তহবিল, এটা আপনার জন্য একটি চলতি সম্পদ। আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরপরে দেখেন মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, এটি আপনার জন্য চলতি সম্পদ, তবে রেয়ামিলের ভিতরে আসবে না, কিন্তু এটা আপনার জন্য একটি চলতি সম্পদ। এরপরে দেখেন কি আছে প্রাপ্য হিসাব, এটিও আপনার জন্য একটি চলতি সম্পদ। প্রাপ্য হিসাব আপনার জন্য কি হবে, একটি চলতি সম্পদ হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে আমাদের কি আছে দেখেন মনিহারি মজুদ, এই যে আমাদের মনিহারি মজুদ সমাপনী মনিহারি, এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ হয়ে যাবে। ভালো করে মনে রাখেন প্রারম্ভিক মনিহারি মজুদ এটা আপনার জন্য চলতি সম্পদ নয়, কিন্তু সমাপনী মনিহারি মজুদ বা অব্যবহৃত মনিহারি এটা আপনার জন্য অবশ্যই চলতি সম্পদ হয়ে যাবে। এটি কিন্তু রেয়ামিলের ভিতরে আসবে না, তবে আপনার জন্য এটি একটি চলতি সম্পদ। তো দেখেন আমাদের আর এখানে কোনো চলতি সম্পদ নেই। নগদ তহবিল এখানে 1 যেটি দেওয়া আছে এটি হচ্ছে আমাদের জন্য প্রারম্ভিক নগদ তহবিল, এটি কখনোই রেয়ামিলের ভিতরে আসবে না, আর এটি চলতি সম্পদের ভিতরেও আসবে না। খুব ভালো করে মনে রাখেন। তাহলে দেখেন আমরা এখানে চলতি সম্পদ পাই কি কি। আমরা চলতি সম্পদ পাই এখানে হাতে নগদ, তারপর হচ্ছে আমাদের মজুদ পণ্য 31/12/2023, এটি পাই, দুইটি আমাদের চলতি সম্পদ। এরপর হচ্ছে প্রাপ্য হিসাব, এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ। এরপর আমাদের মনিহারি মজুদ হচ্ছে কত 31/12/2023, এটি আমাদের জন্য চলতি সম্পদ। চারটিকে যোগ করলে আপনারা মোট চলতি সম্পদের পরিমাণটা পেয়ে যাবেন। এরপরে আমাদের এখানে বলছে চলতি দায়ের পরিমাণ। তো কি কি আছে দেখেন অনুপার্জিত আয়, এটি আপনার জন্য একটি চলতি দায়। দেখেন অনুপার্জিত আয় বলতে বোঝানো হচ্ছে এটা আপনার জন্য অগ্রিম আয়। অগ্রিম আয় যদি কোনো কিছু আয় যদি কখনো অগ্রিম থাকে এটা আপনার জন্য চলতি দায় হয়ে যাবে। এরপরে দেখেন আমাদের এখানে আরেকটি চলতি দায় আছে সেটা হচ্ছে বকেয়া বেতন। বকেয়া বেতন আপনার জন্য একটি চলতি দায়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেতন যদি কখনো বকেয়া থাকে এটি আপনার জন্য চলতি দেয়, আবার আয় যদি কখনো অগ্রিম বা অনুপার্জিত আয় বলে তাহলে এটি আপনার জন্য চলতি দেয়। দেখেন আমাদের আর কোনো চলতি দায় নেই, তো আমরা এখানে এই দুইটি যোগ করলে সাধারণত চলতি দায়ের পরিমাণটা পেয়ে যাব। তো আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরো কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে 2025 সালে যারা আমরা এইচএসসি পরীক্ষা দিব তাদের যে শর্ট সিলেবাস আছে তা নিয়ে আমরা একটি ফেডবেস চালু করছি। সেখানে আমরা আপনাদেরকে আপনাদের টেস্ট পেপারটি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রত্যেকটি অধ্যায় আমরা আপনাদেরকে ধরে ধরে প্রতিটি বোর্ড কোশ্চেন আমি আপনাদেরকে কি করব সমাধান করে দেব। সেখানে আমরা সাধারণত বেসিক থেকে অ্যাডভান্স বিষয়গুলো আলোচনা করব এবং এমসিকিউ সমাধান ক্লাস আমরা এখানে অবশ্যই রাখব। আপনারা আমার সাথে সরাসরি জুম অ্যাপে এখানে কি করতে পারবেন, ক্লাস করতে পারবেন এবং আমাকে প্রশ্নও করতে পারবেন। সকলে চাইলে আমাদের ওই ফেডবেসে ভর্তি হতে পারেন। আমরা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দিয়ে দেব, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কি হতে পারেন, যুক্ত হতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।